নমস্কার, বাংলা সাহিত্য চর্চার গ্রুপে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে ক্লাস 11-এর অন্তর্ভুক্ত বাংলা ডাকাতের মা, সতীনাথ ভাদুড়ীর লেখা ডাকাতের মা গল্পটি নিয়ে আজকের আমাদের প্রথম পর্বের আলোচনা। আমরা আজকে এই নিবেদনের মধ্যে সংক্ষিপ্ত পরিসরে বুঝে নেবার চেষ্টা করব ডাকাতের মা গল্পটির বিষয়বস্তু। সতীনাথ ভাদুড়ী, যার জন্ম 1906 পূর্ণিয়া, মৃত্যু 1965, এই যে মানুষটা, তিনি কথা সাহিত্যকে, বাংলা কথা সাহিত্যকে তার উপন্যাস দিয়ে, তার ছোট গল্প দিয়ে সমৃদ্ধ করেছেন। তার বিখ্যাত উপন্যাসের মধ্যে আমাদের মনে পড়ে যাবে তার জাগরীর মতো উপন্যাসের কথা, কিংবা ঢোড়াই চরিত মানুষের কথা। চরিত্র মানুষ, তার মনস্তত্ত্বকে, তার আঁতের কথাকে কিভাবে বের করে আনা যায় সতীনাথ ভাদুড়ী জানতেন। দক্ষ কলম চালিয়ে তিনি তার সেই চরিত্রের মনস্তত্ত্বকে তিনি কেমনভাবে দেখতেন, চরিত্রের অন্তর্লোকে প্রবেশ করে তার আঁতের কথাকে কিভাবে বের করে আনা যায়। সতীনাথ ভাদুড়ী জাগরীর মতো উপন্যাস পড়লেই আমরা বুঝতে পারি, যেখানে রাজনৈতিক মতাদর্শের কারণে ছোট ভাই বড় ভাইকে ধরিয়ে দেয় পুলিশে। একটি রাত, সকাল ভোর হতে না হতেই বড় ভাইয়ের ফাঁসি হবে। এই যে সারা রাত অপেক্ষা করে থাকা ছোট ভাইয়ের মনস্তত্ত্ব, যে ভাইকে সে, দাদাকে সে ধরিয়ে দিয়েছে, অথচ দাদার সঙ্গে রাজনৈতিক কারণে একটা দ্বন্দ্ব থাকলেও ভাই ভাইয়ে তো কোনো দ্বন্দ্ব ছিল না। মানবিক সম্পর্কের, রক্তের সম্পর্কের যে স্নেহ ভালোবাসার যে সম্পর্ক, সেই জায়গায় তো কোনো দ্বন্দ্ব ছিল না। ফলে দাদাকে রাজনৈতিক কারণে তাকে ধরিয়ে দিলেও, তার ফাঁসির সাজা হলেও, এই সমস্ত ক্ষেত্রে রাজনৈতিক কারণে সে তার প্রতিস্পর্ধী, তার প্রতিদ্বন্দ্বী হলেও চরিত্রগত দিক থেকে ভাই হিসাবে তার যে ভেতরে ভেতরে রক্তক্ষরণ, সেই জায়গাটাকে একটি রাত্রির প্রেক্ষাপটে আরও অন্যান্য বাবা মা, বড় ভাই এবং যার কারণে এই ঘটনা ঘটল সেই ছোট ভাই, তার মনস্তত্ত্বকে চমৎকারভাবে সতীনাথ ভাদুড়ী আমাদের কাছে এনেছিলেন, যেটা থেকে আমরা বুঝতে পারি চরিত্রের অন্তর্লোকে প্রবেশ করে কেমন করে তার আঁতের কথাকে বের করে আনা যায়। এই আঁতের কথা, চরিত্রের মনোলোকের কথা, তার অন্তর্জগতে প্রবেশ করে তার রক্তক্ষরণের কথা যে প্রকাশ করতে পারেন সতীনাথ ভাদুড়ী, তা আরেকভাবে প্রমাণিত হয় ডাকাতের মা গল্পটিকে আশ্রয় করে। এই গল্পের নাম থেকেই বোঝা যায় সৌখীর মা, যার আসলে ডাকাতের মা নামকরণ করা হয়েছে, সেই ডাকাতের মাকে ঘিরেই এই গল্প। মা সবসময় তার সন্তানের ভালো চান, সন্তান একটু সুখে থাকুক, সে একটু ভালো মন্দ খেয়ে বাঁচুক, এটা প্রত্যেক মা প্রত্যাশা করেন। যে মায়ের কিছু সহায় সম্বল নেই, তিনিও প্রত্যাশা করেন। এবং সন্তানের ভালো করতে গিয়ে মা যখন সন্তানের অমঙ্গল ডেকে আনেন, ক্ষতি ডেকে আনেন, তার বিপদ ঘনিয়ে তোলেন, তখন সেই মায়ের যে ভেতরে রক্তক্ষরণটুকু হয়, তার বোধ হয় কোনো সান্ত্বনা থাকে না। ডাকাতের মা সেই রকমই একটি গল্প, যেখানে আমরা দেখতে পাই যে একসময় সৌখীদের পরিবার ডাকাতের পরিবার হিসেবে তার সমাজে তার একটা নাম আছে। তাই সৌখীর বাবা, সেও যেমন ডাকাতি করত, সৌখীর অর্থাৎ ছেলে হিসাবে সৌখীও সেই ডাকাতির পথ বেছে নিয়েছে। ছোটোখাটো চুরি চামারি তারা করে না, তারা জেলে যায়, অনেক দিন তারা জেলে বন্দি থাকে, তারপর আবার বাড়ি ফেরে। জেলে যাওয়া, ফিরে আসা, এগুলো তাদের নিত্য নৈমিত্তিক ব্যাপার। এই নিয়ে কোনো আশঙ্কা নেই, এই নিয়ে কোনো বলা যেতে পারে এই নিয়ে কোনো তাদের খেদ নেই, কলঙ্কও নেই, বরং এটাই তাদের কাছে গর্বের। আসলে সতীনাথ ভাদুড়ীর এই গল্প পড়তে গিয়ে আমাদের প্রাথমিকভাবে হাসি পেতে পারে যে ডাকাতের মা হবার মধ্যেই বা কী গর্ব, কিংবা ডাকাতি করে জেল খাটার মধ্যেই বা কী গর্ব, কিংবা আমরা চোর নই, ডাকাত, চোরদের থেকে আমাদের একটা আলাদা প্রেস্টিজ বা আমাদের আলাদা একটা সম্মান আছে। এই কথাগুলোর মধ্যে একটা হাসি লুকিয়ে থাকতে পারে, একটা ব্যঙ্গ লুকিয়ে থাকতে পারে। আমাদের মনে হতে পারে সতীনাথ ভাদুড়ীর এই গল্প যেন আমাদের হাসাচ্ছে। ডাকাত হবার মধ্যেও কি গর্ব থাকতে পারে? নিশ্চয়ই থাকতে পারে। আসলে মনে রাখতে হবে, ডাকাতের মা গল্প এমন একটা সম্প্রদায়কে নিয়ে লেখা হচ্ছে যে শ্রেণী ডাকাতি করাটাকেই তাদের জীবনের পেশা, তাদের বৃত্তি, তাদের গর্বের কাজ বলে মনে করে। ফলে একটি সম্প্রদায় আমাদের পরিচিত চেনা জানা জগতের বাইরে তাদের জীবনকে যখন তুলে ধরতে চাইছেন সতীনাথ ভাদুড়ী, তখন সেই পারপাসে, সেই পরিপ্রেক্ষিতে আমাদেরকে বিচার করতে হবে যে তারা অন্যান্যদের থেকে নিজেদেরকে আলাদা করে ভাবে ডাকাত হিসাবে।
সেখানেও একটা সম্মান তারা খোঁজে। এটা তাদের ঐতিহ্য সূত্রে, তাদের বংশ পরম্পরায়, তাদের নিজস্ব জীবিকা, তাদের সম্মানের কাজ তারা মনে করে। ফলে তাদের সেই অন্তজ শ্রেণী, তাদের যে জীবন, তাদের যে জীবিকা, সেই দিক থেকে সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে বিচার করলে এই ডাকাতের মা হবার মধ্যেও একটা গর্ব কাজ করে। যাই হোক, আমরা দেখতে পাই সৌখী দীর্ঘদিন জেলে বন্দি। তার দলের লোকেদের নির্দিষ্ট সময়ে সময়ে টাকা পয়সা বাড়িতে পাঠিয়ে সাহায্য করার কথা। সৌখীর বাবা সেই কবেই মারা গেছে। রয়েছে পরিবার বলতে সৌখীর মা, বিধবা মা, যাকে ডাকাতের মা বলা হয়েছে। গল্পে তাকে সৌখীর মা রূপেই অবশ্য পাই। আর রয়েছে তার স্ত্রী এবং তার সন্তান। কিন্তু ছেলে এবং অর্থাৎ নাতি এবং আমাদের তার বৌমাকে, সৌখীর স্ত্রীকে ভরণ পোষণ করার মতো ক্ষমতা আমাদের সৌখীর মায়ের নেই। ছেলে যেহেতু জেলে, টাকা পয়সা দলের লোকেরা দিয়ে যাচ্ছে না, এই অবস্থায় ছেলের বলা যেতে পারে বৌমাকে এবং নাতিকে বাপের বাড়িতে তার পাঠিয়ে দেওয়া ছাড়া উপায় থাকে না। এই অবস্থায় দীর্ঘদিন পর সৌখী ফিরে আসে। ছেলেকে দেখে সৌখীর মায়ের আনন্দও যেমন হয়, তেমনি আশঙ্কা হয় যে দীর্ঘদিন পর ফিরে এসে স্ত্রীকে, সন্তানকে দেখতে না পেয়ে সৌখী না জানি কী করে বসে। কিন্তু ঘটনাটা ধীরে ধীরে নির্দিষ্ট মোড় নেয়। সৌখীকে মেনে নিতে হয় পরিবেশ পরিস্থিতিকে, এবং তাকে বুঝতে হয় তার দলের লোক তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। এরপর আসে সেই প্রেক্ষাপট যে বুড়ি ছেলের অনুপস্থিতিতে কোনো রকমে খই, মুড়ি ইত্যাদি বিক্রি করে সে সংসার চালায়, নিজের পেটটুকু সে চালিয়ে নিতে পারে। কিন্তু ছেলে এসেছে, তাকে সে কীভাবে তার ভরণ পোষণ করবে, তাকে কীভাবে সে খেতে দেবে? তাই রাত্রিবেলা সে রাত্রিটুকু কোনো রকমে তার সেই বিক্রির ব্যবসার খইমুড়ি খাইয়ে তাকে সে রাত্রিটুকু তার জন্য তার খাওয়ার ব্যবস্থা এইভাবেই করে। কিন্তু সকাল হলে ছেলে আলু চচ্চড়ি খেতে খুব ভালোবাসে, কিন্তু বাড়িতে তো তেল নেই, আলু নেই, কোনো কিছুর জোগাড় নেই। তাই মা সন্তানের মঙ্গলের জন্য, সন্তানের ভালোর জন্য, সন্তানের পেটের দিকে তাকিয়ে রাত দুপুরে উঠে মাতাদিন পেশকারের বাড়ি থেকে একটি লোটা চুরি করে বসে। কিন্তু মাতাদিন পেশকার আইন চঞ্চু মানুষ, তিনি ধুরন্ধর মানুষ। শেষ পর্যন্ত তিনি কিন্তু যে দোকানে মাতাদিন পেশকারের ঘটিটি বিক্রি করে সৌখীর মা কিছু টাকা পেয়ে সেই টাকায় আলু চচ্চড়ির ব্যবস্থা করেছিল, সেই দোকানদারকে ধরে পুলিশকে নিয়ে একেবারে দারোগা সাহেবকে নিয়ে হাজির হয়ে যায় সৌখীদের বাড়ি সকাল হতে না হতেই। প্রাথমিকভাবে সৌখী ব্যাপারটি বুঝতে না পারলেও পরে তার কাছে স্পষ্ট হয় যে তার মা তার খাবারের জন্য, আলু চচ্চড়ি রাঁধার জন্য চুরি করে বসে। কিন্তু মা থাকতে, ছেলে থাকতে তো মাকে তিনি, আমাদের সৌখী, জেলে পাঠাতে পারে না। তাই শেষ পর্যন্ত দেখা যায় সৌখী মায়ের সেই অপরাধ নিজের কাঁধে তুলে নেয়, মাকে বাঁচাতে জেলের পথে যায়। কারণ সৌখীকে আসলে ধরতেই এসেছিল মাতাদিন পেশকার। তার মনে হয়েছিল যে সৌখী বাড়ি ফিরেছে, সেই এই কাজ করেছে। মাকে শুধুমাত্র একটু জব্দ করে মূল আসামিকে ধরাই ছিল তার কাজ। কিন্তু সৌখী তো সত্যই চুরি করেনি। মা যে তার ভালোর জন্য এরকম একটা কাজ করে বসেছে সেটা সৌখীকে বুঝতে হয়। তাই মাকে বাঁচানোর জন্য ছেলে হিসাবে শেষ পর্যন্ত তাকে আবার দারোগা সাহেবের সঙ্গে জেলের পথে পাড়ি দিতে হয়। এই যে গল্প, এই গল্পের মধ্যে এই গল্পের মূল জায়গাটা তাহলে কোথায়? যে সমস্যার জায়গাটা কোথায়? সৌখীর মা, ডাকাতের মাকে ঘিরে এই গল্পেও, তাকে ঘিরে এই গল্পের নামকরণ করা হয়েছে। আসলে এই গল্পে সৌখী তো চলে গেল জেলের পথে, কিন্তু মা, সে তো শূন্য ঘরে একটা শূন্য হৃদয় নিয়ে হাহাকার করা ছাড়া তার আর উপায় থাকে না। ছেলের ভালো করতে চেয়েছিল, ছেলের মুখের দিকে তাকিয়ে, তার পেটের দিকে তাকিয়ে সে চুরি করে বসে। সে বুঝতে পারেনি যে সবটাই এইভাবে ধরা পড়ে যাবে। তাই তার মনে হয় ছেলের নামে কলঙ্ক এনেছে সে। সত্যি তো কলঙ্কই তো। আগেই তো আমরা বলেছি যে ডাকাতি করা তাদের জীবন, তাদের জীবিকা, তাদের গর্বের কাজ। তারা কখনো চুরি করেনি, তারা কখনো কদুচোর হয়নি, তারা কখনো অল্প দিনের জন্য জেলে যায়নি। গর্বের সঙ্গে তারা চুরি করে, গর্বের সঙ্গে তারা জেল খাটে। চোর, ছোটোখাটো বা আসামিদের সঙ্গে তাদের একটা তফাৎ আছে। কিন্তু সেই ছেলে আজ তার অপরাধে, তার জন্য সামান্য লোটা চুরির অপরাধে জেলে যেতে হলো তাকে। এ তো ছেলে জেলে যাওয়াটা সৌখীর মা অনেক আগে থেকেই জেলে যাওয়াটা দেখতে অভ্যস্ত। কিন্তু আজ ব্যাপারটা যে অন্যরকম। সামান্য লোটা চুরির অপরাধে ছেলেকে জেলে পাঠিয়েছে সৌখীর মা। ফলে এই কষ্ট, এই যন্ত্রণা এবং যাকে আমরা বলতে পারি অপমান,
এইটা কখনো সৌখীর মা ভুলতে পারবে না। তাই আমরা দেখলাম এইবার সৌখীর মা ভেঙে পড়ল, ছেলের নামে কলঙ্ক এনেছে সে। এই যে জায়গাটা, এই জায়গাটাই আমরা দেখতে পাবো যে সৌখীর মায়ের যন্ত্রণার জায়গা। সৌখীর যাবার সময় কোমর থেকে বাটুয়াটা বার করে রেখে দিয়ে গেল খাটিয়ার উপর। মা তখনও মেঝেতে পড়ে ডুগরে ডুগরে কাঁদছে। উনানে চড়ানো আলুর তরকারির পোড়া গন্ধ সারা পাড়ায় ছড়িয়ে পড়েছে। এই জায়গাটাতে আমরা বুঝতে পারি যে সৌখী কিন্তু জেল থেকে কিছু টাকা সে উপার্জন করে এনেছিল, কিন্তু মাকে সে দিয়ে উঠতে পারেনি। আর মা ভেবেছিল ছেলের হাতে কোনো টাকা নেই, শূন্য হাত, বাড়িতেও টাকা নেই, তাই লোটা চুরি করে সেই লোটা বিক্রি করে সামান্য কিছু টাকাও সে সংগ্রহ করেছিল ছেলের আলু চচ্চড়ি রাধার উপার্জনের জন্য, অর্থাৎ রাধার জোগাড়যন্ত্রী করার জন্য। এখান থেকেই তৈরি হয় ট্র্যাজেডি। সৌখী জেলে গেছে, কিন্তু ছেলেকে হারিয়ে, ছেলেকে চোর অপরাধ দিয়ে জেলে পাঠানোর জন্য মা হিসেবে তার যে যন্ত্রণা, সেটাই এই গল্পের মূল অবলম্বন। তাহলে আমরা বুঝতে পারলাম সৌখীর মা এই গল্পের নায়িকা, তাকে গল্পের কেন্দ্রীয় চরিত্র বা প্রধান চরিত্র বলা যায়। সৌখীকে জেলে পাঠিয়ে সৌখীর মায়ের যে যন্ত্রণা, সন্তানের ভালো করতে চাওয়া একজন মা শেষ পর্যন্ত যখন প্রকারান্তরে পরিবেশ পরিস্থিতির চাপে সন্তানের অমঙ্গল ডেকে আনে, ক্ষতি ডেকে আনে, তখন মায়ের যে কষ্ট তার বোধহয় কোনো তুলনা হয় না। সৌখীর মাকে আশ্রয় করে এই গল্পে আসলে একজন মায়ের মাতৃহৃদয়ের যন্ত্রণাকে দেখানো হয়েছে। ডাকাতের মা হলেও সে তো চিরকালের মা, শাশ্বত মা, নারীর মায়ের জননী সত্তার যে চিরকালের স্নেহ ভালোবাসা সন্তানকে ঘিরে, সন্তানের মঙ্গল অমঙ্গলকে ঘিরে তাঁর হৃদয়ের যে আশঙ্কা, দোলাচলতা, সবটাই আমরা সৌখীর মায়ের মধ্যে লক্ষ্য করি। ফলে ডাকাতের মা হলেও আসলে সৌখীর মা চিরকালের মা, যে মায়ের কাছে সন্তানের ভালোটুকু দেখা ছাড়া আর অন্য উপায়, অন্য কোনো পরিচয় থাকতে পারে না, অথচ সেই সন্তানের ভালো করতে গিয়ে শেষ পর্যন্ত সন্তানের অমঙ্গলই সে ডেকে আনলো। ফলে ডাকাতের মা গল্পের নামকরণে আমরা জানি যে গল্পে একটি বা দুটি প্রধান চরিত্রকে আলোকিত করাই গল্পের মূল উদ্দেশ্য। সৌখীর মা তথা ডাকাতের মা, তার নামে নামকরণ করার মধ্য দিয়ে তার মাতৃহৃদয়ের দ্বন্দ্বটাকে দেখানো হয়েছে। তাকে সৌখীর মা বলা হয়নি, ডাকাতের মা বলা হয়েছে। অর্থাৎ সৌখীকে জেলে পাঠানোর জন্য তার যে কষ্ট, সে কষ্ট শুধুমাত্র ছেলেকে জেলে পাঠানোর, ছেলের থেকে দূর হয়ে যাওয়ার বা ছেলেকে কাছ থেকে সরিয়ে ফেলতে বাধ্য হওয়ার যে যন্ত্রণা, সেই মায়ের আর 5টা মায়ের যন্ত্রণা শুধু তা নয়, তার সঙ্গে আরও যে বিষয়টা মিশে আছে, ছেলেকে চোর অপরাধ দিয়ে সে জেলে পাঠাচ্ছে। যে ছেলে কখনো চুরি করেনি, ডাকাতি করে। ফলে গল্পের নামকরণটা কিন্তু লক্ষ্য রাখতে হবে, সৌখীর মা বলা হয়নি, বলা হয়েছে ডাকাতের মা। অর্থাৎ এখানে সৌখীর মায়ের যে কষ্ট, সেটা শুধু সৌখীর মা রূপে সন্তানকে কাজ ছাড়া করার বা সন্তানের অমঙ্গল ডেকে আনার কষ্ট নয়, তার থেকে অনেক বেশি তাকে চোর অপরাধ দিয়ে জেলে পাঠানোর জন্য ডাকাতের মা হিসাবে তার যে গর্ব ছিল, সেই গর্বের যে ভেঙে যাওয়া, সেই গর্বের যে বলা যেতে পারে বিনষ্টি, সেই জায়গা থেকে আজকের আমাদের আলোচনা প্রথম পর্বের এখানেই সমাপ্ত। আমাদের আলোচনা যদি ভালো লাগে আমাদের চ্যানেলটির সঙ্গে থাকবেন। সকলকে ধন্যবাদ জানাই।